আজকে যে ছোট গল্পটি পাঠ করব তার নাম নগরবধূ। গল্পটি লিখেছেন জয়দেব গুপ্ত। আমি একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। উত্তর কলকাতা আমার ওয়ার্কিং টেরিটরি। কাজের প্রয়োজনে আমাকে সব জায়গাতেই যেতে হয়। উত্তর কলকাতা নিষিদ্ধ বলে সোনাগাছিতে দুর্বার মহিলা সমিতির একটি ক্লিনিক আছে। প্রতি মাসে আমি সেখানে যাই। যে সকল ডাক্তার সেখানে বসেন তাদের ভিজিট করার জন্য। তাছাড়া ওই ক্লিনিকও নিজেদের স্টকের জন্য কিছু ওষুধ পারচেজ করে। সেদিন সবে কাজ সেরে বেরোচ্ছি, তখনই হঠাৎ চমকে উঠলাম। গায়ে একটা শাল জড়িয়ে ক্লিনিকে ঢুকছে শিলা। আমি প্রথমে একটু হতভম্ব হয়ে গেলাম, তারপর ডাক দিলাম, শিলা। শিলা এক মুহূর্ত দাঁড়ালো, আমাকে একবার দেখলো, তারপর আবার ক্লিনিকের দিকে পা বাড়ালো। এবারে একটু জোরেই ডাকলাম, শিলা দাঁড়াও। দাঁড়িয়ে পড়ল। কাছে গিয়ে শুধু বলতে পারলাম, শিলা তুমি এখানে? শিলা কয়েক মুহূর্ত আমাকে দেখল, তারপর বলল, এখানে কারা থাকে তুমি জানো? কিন্তু তুমি এখানে? হ্যাঁ, আমি এখানেই থাকি। নিজেকে সামলে নিলাম। এই গরমেও গায়ে শাল দেখে বললাম, শরীর খারাপ? হ্যাঁ, তাই ক্লিনিকে যাচ্ছি বলে এগিয়ে গেল। শুধু বললাম, আচ্ছা ডাক্তার দেখিয়ে নাও, আমি অপেক্ষা করছি, তোমার সঙ্গে কথা আছে। শিলা গভীর চোখে তাকিয়ে বলল, আমার কোনো কথা নেই, সব কথা ফুরিয়ে গেছে। আমি জোর দিয়ে বললাম, আমি অপেক্ষা করছি। শিলা ভেতরে ঢুকে গেল। আমি আমার মোটরসাইকেলের সিটের উপর বসলাম, ভাবতে লাগলাম। আমি তখন 12 ক্লাসে পড়ি, শিলা ক্লাস 10, গ্রামের স্কুলে। মেদিনীপুর জেলার একই গ্রামে বড় হয়েছি। শিলাকে আমার ভালো লাগতো। শিলা সেটা বুঝতে পেরেছিল। তারপর কখন যেন দুজনের প্রতি আকর্ষণে বাঁধা পড়লাম। এটাকেই বোধহয় কৈশোরের ভালো লাগা বলে। অবশ্য কথা বলা, পাশাপাশি হাঁটা এবং কখনো সখনো দুজনের হাত ধরা, ব্যাস ওইটুকুতেই সীমাবদ্ধ ছিল। আমি কলকাতায় বিএসসি পড়তে চলে এলাম। শিলা তখনও গ্রামের স্কুলে। মাঝে মাঝে গেলে দেখা হতো। অবশ্য হোস্টেলে থাকা আর পড়ার চাপ, যাওয়া আসা কমতে লাগলো। জীবনের দৌড় শুরু হলে কৈশোরের স্মৃতিগুলো বোধহয় একটু স্থিমিত হয়ে যায়। গ্রাজুয়েশনের পরে ওই মেডিকেল রিপ্রেজেন্টেটিভের চাকরিটা পেয়ে গেলাম। গ্রামে যাওয়া আরও কমে গেল। শিলার সঙ্গে সাক্ষাৎও বিশেষ হতো না। জীবন প্রবাহ নিজের গতিতে এগিয়ে চলল। ক্লিনিক থেকে শিলা বেরিয়ে এলো। কাছে গেলাম, বললাম, তুমি এখানে কি করে? পলুদা, সেটা আর জেনে কি করবে? আমারই গ্রামের মেয়ে শিলা কিভাবে এখানে পৌঁছে গেল সেটা জানতে চাইছি। শিলা বলল, গল্প তো একই, মিথ্যে আশা, লোভ আর প্রতারণা। অনেক মেয়েকে এভাবেই এখানে আনা হয়। তুমি থাকো কোথায়? ওই যে সাদা বাড়িটা দেখা যাচ্ছে, তার দোতলায়। কেন, তোমার কি বেশ্যালয়ে গমনের অভ্যাস আছে? না, সেটা নেই, শুধু তোমার কথা জানতে চাইছি। জানতে ইচ্ছে করছে তাই। আমি কি একদিন তোমার ঘরে যেতে পারি? বেশ, এসো, খদ্দের সেজে আসবে, না হলে সকলের সন্দেহ হবে। আচ্ছা। 3 দিন পরেই খদ্দের সেজে গেলাম শিলার ঘরে। তারপর জানতে চাইলাম শিলার কাছে। শিলা যা বলল, পঞ্চায়েত প্রধানের ভাইপো জগাইদা আমাকে চাকরির লোভ দেখিয়েছিল। তুমি তো জানো, আমাদের অনটনের সংসার তখন। মাকে তো অনেক আগেই হারিয়েছি। বাবা যে কারখানাটায় কাজ করত সেটাও বন্ধ হয়ে গেল। বাবার সঙ্গে আমি আর ভাইও দারিদ্র্যের কবলে পড়লাম। তখনই জগাইদা কলকাতায় ভালো চাকরি করে দেবে বলল। অবশ্য এটাও বলল, বাড়িতে এই কথা জানানোর দরকার নেই। চাকরি হলে তখন বাবার ভাইকে সারপ্রাইজ দিবি। তাই একদিন লুকিয়ে জগাইদার সঙ্গে কলকাতায় এলাম। কিন্তু আর গ্রামে ফিরতে পারলাম না। 2 দিনের মধ্যে বুঝতে পারলাম আমি নষ্ট হয়ে গেছি। প্রথমে জগাইদা আমার সর্বনাশ করল, তারপর এক দালালের হাতে তুলে দিল। বাবা আর ভাইয়ের অজান্তেই আমি নরকে পৌঁছে গেলাম। আর বাড়ি ফেরার মুখ রইল না। বোধহয় কোথাও ফেরার মুখ রইল না। পৃথিবীর মানুষের মাঝখান থেকে আমি হারিয়ে গেলাম। দেহ সর্বস্ব রোবট হয়ে বেঁচে রইলাম।
2500 বছর আগেকার কথা। লিচ্ছবি প্রজাতন্ত্র তখনকার দিনে বোধহয় একমাত্র প্রজাতন্ত্র রাষ্ট্র ছিল। রাজধানী নগর বৈশালীতে ছিল আমার বাস। আমি আম্রপালি, নগরবধূ, সম্ভ্রান্ত নাগরিকদের জন্য সজ্জিত বারাঙ্গনা। কিশোরী বয়স থেকেই আমার রূপ দেখে বৈশালী নগরীর সকল পুরুষই আমাকে কামনা করত, আমার পানি প্রার্থনা করত, এমনকি আমাকে পাওয়ার জন্য পরস্পরের সঙ্গে ঝগড়া মারামারিও করত। কিন্তু আমার মতো সুন্দরী যুবতীর কারণে নাগরিক জীবন বিপন্ন হওয়ার সম্ভাবনা ছিল। ঈর্ষা বড় বিষম বিষয়। তাই লিচ্ছবির পরিচালক পরিষদ ও গণমুখ্য আমাকে দিলেন নগরবধূর পদ। সেখানে লিচ্ছবি রাজ্যের সকল সম্ভ্রান্ত রাজন্যবর্গ আমার সান্নিধ্য লাভ করতে পারেন। আর্যাবর্তে সবচেয়ে সুন্দরী রমণী যেন সর্বভোক্তা হয়। ফলে পারস্পরিক ঈর্ষা ও কলহ থেকে বিরত থাকতে পারেন। এতেই নাকি রাজ্যের শৃঙ্খলা বজায় থাকবে। তাই রাজ্যের আদেশে আমি হলাম রাজনর্তকী ও বহুভোগ্যা। সেদিন এক দাসী এসে খবর দিল, আমার প্রাসাদ সংলগ্ন আম্রকুঞ্জে তথাগত গৌতম তার 7 শিষ্যসহ আশ্রয় নিয়েছেন। বাতায়ন দিয়ে দেখলাম, সত্যিই তাই। পৌর গৌতম ও 7 জন ভিক্ষু সেখানে বসবাস করছেন। আম্রকুঞ্জটি বিস্তৃত, তারই এক প্রান্তে তারা বসে আছেন। গৌতম কিছু বলছেন এবং অন্য শ্রমণরা শুনছেন। বৈশালীর কিছু মানুষও দূর থেকে তাদের নিরীক্ষণ করছেন। এক তরুণ ভিক্ষুর দিকে চোখ গেল। অপূর্ব সুন্দর সুগঠিত দেহ, মুণ্ডিত মস্তক, দেহে ভিক্ষুর পোশাক, কিন্তু তার মুখমণ্ডলে কি যেন এক শান্তি বিরাজ করছিল। দীর্ঘ নয়ন, আজানুলম্বিত বাহু এবং আত্মস্থ মুখমণ্ডল। এত রূপবান পুরুষ, এত আত্মমগ্ন পুরুষ আমি আগে কখনো দেখিনি। তার দীর্ঘ দেহ যেন গৌতমের যৌবনকালের প্রতিচ্ছবি। গৌতমের মতোই আত্মমগ্ন। তার দৃষ্টিতে ষড়রূপু ছায়ামাত্র নেই। আমি বহু পুরুষের সান্নিধ্য করেছি, কিন্তু আজ মনে হলো যেন এই প্রথম কোনো পুরুষকে দেখে হৃদয়ে প্রলয় ঢেউ উঠল, চেতনা আন্দোলিত হলো। আমি প্রথম দর্শনেই প্রেমে পড়ে গেলাম, বোধহয় জীবনে প্রথমবার। অপরাহ্নে নৈবেদ্য সাজিয়ে গেলাম তথাগতর সমীপে। পাদ্যে অর্ঘ্য নিবেদন করে প্রণাম করলাম। বৌদ্ধের পৌরদেহে তখনও যৌবনে ঋজুতা। তথাগত আমাকে আশীর্বাদ করলেন। তার চোখের দিকে তাকিয়ে দেখলাম, মনে হলো সমস্ত পৃথিবীটা প্রশান্তিতে ভরে উঠল। বিনম্রভাবে তথাগতকে বললাম, গৌতম, এই আম্রকুঞ্জে কেন? আমার প্রাসাদে আগমন করুন। আমি আপনাদের ভোজন ও বিশ্রামের জন্য সশ্রদ্ধ আমন্ত্রণ জানাচ্ছি। এক তরুণ ভিক্ষু আপত্তি জানালো, সেটি সম্ভব নয় ভদ্রে। সর্বত্যাগী ভিক্ষু কোনো নগরবধূর আমন্ত্রণ স্বীকার করতে পারেন না। গৌতমের চোখে করুণাধারা বিকশিত হলো। বললেন, ভিক্ষু জীবনে জাতপাত, উচ্চ নীচ, গৃহস্থ বা বারাঙ্গনায় কোনো পার্থক্য করা অনুচিত। ভিক্ষু ষড়রূপুর ঊর্ধ্বে। কোনো প্রলোভন তাকে প্ররোচিত করতে পারে না। আম্রপালি, আমি তোমার গৃহে ভোজনের আমন্ত্রণ স্বীকার করলাম। বর্ষা ঋতু আগমনের আর মাত্র 4 দিন বাকি। তাই এইমাত্র 3 দিন আমরা এখানে থাকব। বর্ষা ঋতু 4 মাস আমরা সঙ্গে আবদ্ধ থাকি। ওই সময়ে আমরা বিচরণ করি না। আমি বললাম, আম্রপালির আমন্ত্রণ স্বীকার করে আপনি আমায় কৃতার্থ করলেন। আগামীকালও আপনারা আমার গৃহে ভোজন ও বিশ্রাম করবেন। আপনার 7 জন শ্রমণকেও নিয়ে আসবেন। কিন্তু বাকি 7 শ্রমণ আমার গৃহে প্রবেশ করতে অস্বীকার করল। তাই পরের দিন গৌতম একাই এলেন। মুখে বললাম বটে গৃহ, কিন্তু আমি জানি আমার গৃহ প্রাসাদ তুল্য, বৈভবে পরিপূর্ণ, দাস দাসী পূর্ণ, প্রাচুর্যের আতিশয্যে অলঙ্কৃত। রত্নখচিত আসনে গৌতমকে বসালাম। সামনে বসে তাকে খাওয়ালাম। তণ্ডুল, পঞ্চব্যঞ্জন, গোমাংস তৎসহ পরমান্ন ও মিষ্টান্ন। হস্ত প্রক্ষালনের পর তথাগতকে বললাম, গৌতম, আপনার কাছে একটি নিবেদন আছে। আপনারা তো আগামী 4 মাস সংঘবন্দী থাকবেন। আপনার শিষ্যদের মধ্যে সবচেয়ে দীর্ঘদেহের অধিকারীকে যদি এই 4 মাস আমার গৃহে থাকতে অনুরোধ করি, তিনি কি সম্মত হবেন? আপনি কি অনুমতি দেবেন? আমার সান্নিধ্যের জন্য রাজ্যের পুরুষ আমার অনুমতি প্রার্থনা করত। সম্ভবত আমার জীবনে আজই প্রথম আমি কোনো পুরুষের প্রতিই আবেদন করলাম।
কে, সুদাস? তথাগত জানতে চাইলেন। সুদাস কিন্তু আমার অনুগামীদের মধ্যে সবচেয়ে কঠিন। কাম, ক্রোধ, লোভ, মোহ সব কিছু দমন করেছে। তুমি তাকে নিয়ে কি করবে? তাও 1 দিন 2 দিন নয়, 4 মাসের জন্য। কি করব জানি না। ওনাকে 2 চোখ ভরে দেখব, শ্রদ্ধার্ঘ্য নিবেদন করব। খুব কঠিন কাজ। আচ্ছা দেখি সুদাস কি বলে। সুদাসকে বলতেই সুদাস এই প্রস্তাব প্রত্যাখ্যান করল। বাকি সব শ্রমণরাও তাতে সায় দিল। বলল, যে মানুষ আত্মনিয়ন্ত্রণ করেছে, অমন রূপবতী বারাঙ্গনার সান্নিধ্য তাকে বিপদগামী করতে পারে। তথাগত একটু চিন্তা করলেন, তারপর বললেন, সেটাই তো জানতে চাই। আত্মনিয়ন্ত্রণের সীমাটা কোথায়, সেটাও তো জানা উচিত। সুদাস যদি সত্যিই আত্মনিয়ন্ত্রণে সক্ষম, তাহলে রূপ, যৌবন, নারী বা নগরবধূ কেউ তাকে বিচলিত করতে পারবে না। জীবনে অন্তত একবার তো পরীক্ষিত হবে। তথাগতর আদেশ অলঙ্ঘ। তাই 3য় দিনে সুদাসকে আম্রপালির নিকট অর্পণ করে বাকি কয়েকজনকে নিয়ে তিনি প্রস্থান করলেন। বললেন, ঠিক 4 মাস পরে ফিরে আসব। এসেছিলেন। ঠিক 4 মাস শেষ হতেই 6 শিষ্যসহ গৌতম ফিরে এলেন আম্রপালের প্রাসাদ সম্মুখে। খবর পেয়ে সুদাস নেমে এলো, ঠিক তার পিছনে আম্রপালি। কিন্তু এ কি দেখছেন গৌতম? সুদাস তার নিজস্ব ভিক্ষুর বেশে নেমে এলো, আর ঠিক তার পিছনে ভিক্ষুণীর বেশে আম্রপালি। অতি সাধারণ গৈরিক বস্ত্র, দেহ অলঙ্কারবিহীন, এবং আম্রপালি মুণ্ডিত মস্তক। এসে তথাগত চরণ প্রান্তে বসে আম্রপালি অশ্রুধারায় তার চরণ সিক্ত করল। গৌতম বললেন, সুদাস, তোমাকে দেখে আমি প্রীত হয়েছি। বুঝেছি তুমি আত্মসম্বরণে সফল হয়েছ, রিপুমুক্ত আছো আজও। অন্যান্য শিষ্যদের উদ্দেশ্যে বললেন, আমার পরীক্ষায় সুদাস সফল হয়েছে বললে অবকথন হবে, বরং আম্রপালিকেও সর্বত্যাগী করে তুলেছে। আম্রপালি বলল, হে গৌতম, হে মহাশ্রমণ, আমি আমার এই বৃহৎ আম্রকুঞ্জ, এই প্রাসাদ, অলঙ্কারাদি ও সকল সম্পদ সংঘকে নিবেদন করতে চাই। এই আম্রকুঞ্জ একটি বৃহৎ সংঘশ্রমে পরিণত হোক। আমার সকল সম্পদ সেই কাজে নিয়োজিত হোক, আর আমাকে আপনি অনুমতি দিন, আমি সংঘবাসিনী হতে চাই। একজন শিষ্য বলে উঠল, সেটি তো হবে না ভদ্রে, সংঘে নারী প্রবেশ নিষেধ। বহুন্ত শ্রমণের জীবন নারী বর্জিত। থামিয়ে দিলেন তথাগত। বললেন, সুদাস প্রমাণ করেছে, রিপুবিমুক্ত আত্মসম্বরণের শক্তি যাদের আছে, তারা নারী পুরুষের পার্থক্য করে না। তারা কাম, ক্রোধ, লোভ, মোহ এসবের ঊর্ধ্বে। তাই নারী সেখানে ব্রাত্য হতে পারে না। আম্রপালি, আমি তোমার অনুদান সংঘাশ্রমে প্রেরণের ব্যবস্থা করব। আমি নারী ভিক্ষুণীদের জন্য নারী সংঘাশ্রম নির্মাণে প্রচেষ্ট হব। তুমি হবে তার প্রথম শ্রমণা। এসো, আমাদের সঙ্গে যোগ দাও। পৃথিবী জাতপাত বিমুক্ত হোক, বর্ণ বিভেদ মুক্ত হোক, নারী পুরুষ বিভেদ মুক্ত হোক, পৃথিবী দুঃখ শোকবিহীন হয়ে উঠুক। 6 শ্রমণ ও 1 শ্রমণা সহ সাক্ষ্যসিংহ সেই স্থান ত্যাগ করে অগ্রসর হলেন। 4 মাস পরে আবারও একবার শিলার ঘরে গেলাম। শিলা জিজ্ঞেস করল, আবার কেন এলে? তুমি তো নারী দেহ লোভী নও। না শিলা, নারী দেহে লোভে আসেনি। এসেছি তোমার খবর নিতে। এসেছি তোমাকে একটা খবর দিতে। কি খবর? তোমার ভাইয়ের জন্য গ্রামের নিকটবর্তী মফস্বল শহরে একটা কাজের ব্যবস্থা হয়েছে। একটা সাইকেল রিক্সা সারানোর দোকানেও এখন কাজ করে। কাজ শেখে। 6-8 মাসের মধ্যে শেখা হয়ে গেলে নিজের গ্রামে ওর একটা নিজস্ব দোকান হবে। আমাদের গ্রামে এমন দোকান তো নেই, তাই আশা করা যায় খরিদ্দারের অভাব হবে না। তোমার বাবাও এখন ভালো আছেন। দুজনে বাপ বেটা মিলে তখন নিজস্ব দোকান চালাবে। তবে তোমার কথা তোমার বাবা বা ভাই কাউকে বলিনি। তোমার সঙ্গে আমার দেখা হয়েছে সে কথাও জানায়নি। শিলা অনেকক্ষণ আমার দিকে তাকিয়ে রইল। বলল, দোকানের ব্যবস্থা তুমি করেছ? না, আমি করিনি। আমার সাধ্য কতটুকু। তোমার ভাইয়ের পরিশ্রম আর শেখার ইচ্ছেই ওকে প্রতিষ্ঠিত করবে। বুঝলাম পুলুদা, আমাদের কৈশোরে স্বল্পকালে সপ্তপদী তুমি মনে রেখেছ। ধন্যবাদ দিয়ে তোমায় ছোট করব না। কিন্তু তোমার জন্য কি করব?
ভেবে উঠতে পারিনি। আমার জন্য কি করবে, কী বা করার আছে? জানি শিলা, আমার সে ক্ষমতা নেই। গৌতম বুদ্ধের মতো পুরুষকার প্রজ্ঞা আমার নেই। সেই অহিংসা করুণা ধারা আমার আয়ত্ত নয়। তার মতো সাহসী আমি নই, যে সাহসে গৌতম বুদ্ধ মানুষের সমস্ত সংস্কার উড়িয়ে দিয়ে বলতে পেরেছিলেন, সৃষ্টিকর্তা বলে কেউ আছেন কিনা আমি জানি না, জানার প্রয়োজনও বোধ করি না। বলতে পেরেছিলেন, সৃষ্টিকর্তার প্রতি দুর্বলতা প্রকাশ না করে নিজের দুঃখ, শোক, জরা, ব্যাধি বিনিময়ে সচেষ্ট হও, তাহলেই নির্মাণ লাভ করবে। না শিলা, অমন প্রতিবাদে আমি হয়ে উঠতে পারি না। করুণা ধারায় কারো সামাজিক অবস্থান আমি পাল্টে দিতে পারি না। তবে আজ একটা কথা তোমায় জানিয়ে রাখি, যে কোনো প্রয়োজনে, অসুখে বিসুখে বা অন্য যে কোনো অসুবিধার সময় আমাকে খবর দিও। আমি আছি, থাকব। আর যখন তুমি বিগত যৌবনা হবে, যখন এই রূপনগরীও তোমায় প্রত্যাখ্যান করবে, তখন তুমি ভিক্ষুণী হয়ে উঠবে। সেদিনের জন্য আমি থাকব, নিজেকে প্রস্তুত করে রাখব। আজ আসি, ভালো থেকো। ও, যাবার আগে একটা খবর দিয়ে যাই। গ্রামের পঞ্চায়েত প্রধানের ভাইপো জগাই মণ্ডল মারা গেছে। আমাদের গ্রামের বুড়ো দিঘির ধারে একটা গাছের তলায় ওর লাশ পাওয়া গেছে। ওটা আত্মহত্যা না দুর্ঘটনা, পুলিশ তার কিনারা করতে পারেনি। শিলা দীঘল চোখে আমার দিকে তাকিয়ে বলল, হত্যা? কি জানি, হতেও পারে। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করে রাখুন। গল্পটি প্রিয়জনদের সাথে শেয়ারও করতে পারেন।